হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। প্রথম সফলভাবে কোন রোগের টিকা তৈরি করা হয়েছিল? প্রথম সফলভাবে কোন রোগের টিকা তৈরি করা হয়েছিল? অপশন বলছে ডিপথেরিয়া, নাকি জলাতঙ্ক, নাকি গুটি বসন্ত, নাকি টিটেনাস। কি হবে? গুটি বসন্ত। হ্যাঁ, গুটি বসন্ত রোগেরই কিন্তু সর্বপ্রথম বিশ্বের মধ্যে সর্বপ্রথম টিকা বা প্রতিষেধক আবিষ্কার করা হয়েছিল। আচ্ছা, কে আবিষ্কার করেছিল? এডওয়ার্ড জেনার কিন্তু সর্বপ্রথম বিশ্বের মধ্যে গুটি বসন্ত রোগের টিকা বা প্রতিষেধক আবিষ্কার করেছিল। এর জন্য এডওয়ার্ড জেনারকে বলা হয়ে থাকে ফাদার অফ ইমিউনোলজি। ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয়? এডওয়ার্ড জেনারকে বলা হয়। আচ্ছা, অপশন এ রয়েছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগের জন্য কোন প্রতিষেধক বা টিকা দেওয়া হয়? ডিপিটি। অর্থাৎ ডিপথেরিয়া, পার্টুসিস বা হুপিং কাশি আর টিটেনাস, এই তিনটে রোগের জন্য কিন্তু ডিপিটি প্রতিষেধক দেওয়া হয়ে থাকে। আচ্ছা, জলাতঙ্ক কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়। কোন ভাইরাসের জন্য হয়? রেবিস ভাইরাসের জন্য হয়। আর জলাতঙ্ক রোগের জন্য টিকা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে রেবিস টিকা দেওয়া হয়। রেবিস প্রতিষেধক বা রেবিস টিকা দেওয়া হয়ে থাকে বা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। আচ্ছা, টিটেনাস রোগের জন্য ওই যে বললাম ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, অর্থাৎ এই তিনটে রোগের জন্য কিন্তু ডিপিটি টিকা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত টিকাগুলোর আবিষ্কারক পরীক্ষায় এসেছে বা আপকামিং কোনো না কোনো এক্সামে আসতে পারে, সেগুলোকে রিক্যাপ করে নিই। যদি বলা হয় পোলিও ভাইরাসের টিকাকে আবিষ্কার করেছে জোনাস সল্ক। পোলিও ভাইরাসের টিকা আবিষ্কার করেছে জোনাস সল্ক। আচ্ছা, যদি বলা হয় অ্যানথ্রাক্স টিকাকে আবিষ্কার করেছে, তখন হয়ে যাবে লুই পাস্তুর। এছাড়া লুই পাস্তুর কিন্তু পাস্তুরাইজেশন পদ্ধতি কিন্তু আবিষ্কার করেছিল। আচ্ছা, আর লিওন ক্যালমেট কি টিবি রোগের কিন্তু টিকা আবিষ্কার করেছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোন স্লোগানটি সুভাষচন্দ্র বসু দিয়েছিল? নিচের কোন স্লোগানটি সুভাষচন্দ্র বসু দিয়েছিল? অপশন কি জয় জওয়ান জয় কিষান, নাকি বন্দে মাতারাম, নাকি জয় হিন্দ, নাকি ইনকলাব জিন্দাবাদ? কি হবে? জয় হিন্দ বা ভারত মাতা জয়। আরেকটা দিয়েছিল কি দিল্লি চলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো। এই তিনটে গুরুত্বপূর্ণ উক্তি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিল। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। একটা হচ্ছে হরিপুরা অধিবেশন আর একটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। 1939 সালে কিন্তু সে ত্রিপুরী অধিবেশনের সভাপতি হয়েছিল। ঠিক আছে, কিন্তু সেখান থেকে ওই কংগ্রেস থেকে চরম অসহযোগিতা করার জন্য কিন্তু সে ওই কংগ্রেস থেকে বের হয়ে এসে 1939 সালে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেছিল। আচ্ছা, যদি প্রশ্ন বলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে বলেছিল জাতির জনক। যদি বলা হয় জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়, এই উপাধিটা কে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। হলো। আচ্ছা, অপশন এ আছে জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কে করেছে? লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা, অপশন বি এ রয়েছে বন্দে মাতারাম। এই যে বন্দে মাতারাম কথাটি বা এই বন্দে মাতারাম যে স্লোগানটি, এটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ উপন্যাসটি লিখেছে। আচ্ছা, এই আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1882 সালে এই আনন্দমঠ উপন্যাসটা প্রকাশিত হয়েছিল। এসএসসির সিএইচএসএল এর পিওয়াইকিউ কোশ্চেন, যে আনন্দমঠ উপন্যাসটা কোন ভাষায় রচিত? কি হবে? বাংলা ভাষায় কিন্তু রচিত। আচ্ছা, যদি বলা হয় এই আনন্দমঠ উপন্যাসটি
কোন বিদ্রোহ বা কোন আন্দোলনের পটভূমিকায় রচিত? আনসার হয়ে যাবে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের পটভূমিকায় কিন্তু এই বন্দে মাতরম এই তোর আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল। আচ্ছা, অপশন ডি এ আছে ইনকলাব জিন্দাবাদ। যদিও এটি একটি উর্দু স্লোগান, এটা একটি উর্দু স্লোগান। এই কথার অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। এটা হচ্ছে বাংলা টার্মোলজি কার না, ওই ইনকলাব জিন্দাবাদের। আচ্ছা, এই ইনকলাব জিন্দাবাদ কোটায় সর্বপ্রথম বলেছিল উর্দু কবি মৌলানা হযরত মোহানি। মৌলানা হযরত মোহানি সর্বপ্রথম এই ইনকলাব জিন্দাবাদ কোটায় বলেছিল, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় করেছিল ভগৎ সিং। এসএসসির পিওয়াইকিউ প্রশ্ন জিডি সম্ভব ট্রেডসম্যানের ছিল, যে প্রশ্ন বলেছিল যে ইনকলাব জিন্দাবাদ শব্দটি বা স্লোগানটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। সেখানে কিন্তু ভগৎ সিং অপশন ছিল, মৌলানা হযরত মোহানি থাকেনি, তাই কিন্তু ভগৎ সিং আনসার দিয়েছিল। এবং আরো একটা পিওয়াইকিউ প্রশ্ন, সেখানে হচ্ছে হযরত মোহানিও ছিল ভগৎ সিংও ছিল, তখন কিন্তু তারা হযরত মোহানিকে উত্তর নিয়েছিল। অর্থাৎ যদি ভগৎ সিং আর হযরত মোহানি দুটোই থাকে তাহলে কিন্তু আমরা মৌলানা হযরত মোহানিকে আনসার নেব। যদি মৌলানা হযরত মোহানি না থাকে তাহলে কিন্তু ভগৎ সিংকে আনসার নেব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কেরালা ও কর্ণাটকে পাক মৌসুমী বৃষ্টিপাত কি নামে পরিচিত? কেরল রাজ্য এবং কর্ণাটক রাজ্যে যে পাক মৌসুমী অর্থাৎ মৌসুমী বায়ু আগমনের আগের প্রাক্কালে তোর যে একটা বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটাকে কি বলা হয়? অপশন বলছে টি শাওয়ার, নাকি গ্র্যাপ শাওয়ার, নাকি ব্যানানা শাওয়ার, নাকি হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার। কি বলা হয়? ম্যাঙ্গো শাওয়ার বা আম্র বৃষ্টি বলা হয়। অ্যাকচুয়ালি এই টি শাওয়ার, গ্র্যাপ শাওয়ার, ব্যানানা শাওয়ার বলে কোনো প্রকার কথা নেই, আছে শুধু ম্যাঙ্গো শাওয়ার বা আম্র বৃষ্টি। বিষয়টা কি না, জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ভারতে প্রবেশ করছে। ওই জুন মাসের আগে অর্থাৎ মার্চ এপ্রিল মে ওই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু ওই কর্ণাটক এবং কেরল রাজ্যে একটা স্থানীয় নিম্নচাপের কারণে, এই মৌসুমী বায়ুর জন্য নয় কিন্তু এমনি নিম্নচাপের কারণে কিন্তু সেখানে বৃষ্টিপাত হয়ে থাকে। ওই বৃষ্টিপাতটা কি ম্যাঙ্গো শাওয়ার বা আম্র বৃষ্টি বলা হয়। কেন বলা হয় না, এই যে মৌসুমী বায়ু ঢোকার আগে বৃষ্টিপাতটা হচ্ছে, এই বৃষ্টিপাতটা কিন্তু আমের ফলন বৃদ্ধি করতে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আমের ফলন খুব বেশি হয়, এজন্য একে আম্র বৃষ্টি বলা হয়ে থাকে। এই বৃষ্টিটা কর্ণাটকে কফি চাষের জন্য খুব আদর্শ, এজন্য একে চেরি ব্লুজমও বলা হয়। এবং কফি বৃষ্টিও কিন্তু এই পাক মৌসুমীকালীন বৃষ্টিপাত অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনের যে আগে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাকে কফি বৃষ্টিও বলা হয়ে থাকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? বৃষ্টির ফোঁটা যে গোলাকার শেপটা হয় না, স্ফেরিক্যাল শেপটা হয়, সেটা কেন হয়? অপশন বলছে সান্দ্রতা, নাকি ঘনত্ব, নাকি বাষ্পচাপ, নাকি পৃষ্ঠটান। কি হবে? পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য কিন্তু তরলের আকার মানে ফোঁটার যে কোনো ফোঁটার আকার, জলের ফোঁটার আকার কি গোলাকার শেপ হয়ে থাকে। আচ্ছা, পৃষ্ঠটান বা সারফেস টেনশনটা কি বিষয়টা একটু আলোচনা করে নিই। প্রতিটি বা সমস্ত তরল পদার্থের একটি ধর্ম রয়েছে, তার যে উপরিতলের পৃষ্ঠ রয়েছে অর্থাৎ তার যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলটা কিন্তু সংকুচিত হতে চায়, অর্থাৎ মিনিমাম এরিয়া জুড়ে অবস্থান করতে চায়। অর্থাৎ তরলের সমস্ত তরলের তোর উপরিভাগের যে পৃষ্ঠতলটা রয়েছে তার আকার অর্থাৎ তার যে ক্ষেত্রফল সব সময় কিন্তু মিনিমাম করতে চায়, অর্থাৎ সব থেকে কম করতে চায়। আর আমরা যতগুলো জ্যামিতিক ক্ষেত্র দেখেছি তার মধ্যে সব থেকে গোলাকার বস্তুর যে ক্ষেত্রফল চারপাশে যে ক্ষেত্রফল সব থেকে কম গোলাকার বস্তু। তাহলে দেখ, তরলটাও চাইছে সবচেয়ে কম ক্ষেত্রফল করতে, আর গোলাকার বস্তুরও কি সবচেয়ে কম। তাই বৃষ্টির ফোঁটা বা পদ্ম পাতার উপর যদি কোনো জলের ফোঁটা থাকে সেগুলো গোলাকার আকৃতি ধারণ করে। এই যে বিষয়টা, এটা কি সারফেস টেনশন বা পৃষ্ঠটান বলা হয়ে থাকে। এই যে জলের উপরিতলে কি হচ্ছে না, তার যে অণু বা মলিকিউলস গুলো রয়েছে পরস্পরকে টেনে ধরে রেখেছে, আকর্ষণ করে রেখেছে, তার জন্যই তো তার উপরিতলের ক্ষেত্রফলটা কম হচ্ছে। এই টানের জন্য কিন্তু
উপরিভাগে একটা, এই বাচ্চা ছেলেরা সে মেলায় যায় যে জাম্প করে না, সেরকম মতো একটা অবস্থার সৃষ্টি করে। তাই জলের ওপরে দেখবি তোর বিভিন্ন পোকা আরে কিন্তু তারা যেতে পারে। হ্যাঁ, বুঝতে পারলি? এগুলো সব কিন্তু পৃষ্ঠটানের কারণে হয়ে থাকে। এই পৃষ্ঠটান দুটো বিষয়ের উপর নির্ভর করে। যদি ওই তরল পদার্থটাকে আমরা গরম করে দিই বা উষ্ণ করি, তাহলে কিন্তু পৃষ্ঠটানের মান কমে যাবে। বিষয়টা কেমন? দেখবি একটি জলের বাটির ওপর একবারে ভর্তি ভর্তি জল নিয়েছিস, তার উপরে যদি তুই হালকা করে একটি সুই, এই সুতো যে সুই, ওই সুই বা তুই যদি একটা ব্লেড আস্তে করে রেখে দিস, দেখবি উপরটায় কিন্তু ভাসবে। তুই কিছুক্ষণ পর ওইটা মানে ভাসছে, যদি ওই জলটা গরম করে দিস তখন দেখবি ভাসবে না, ডুবে যাবে। অর্থাৎ কি, ওই ভাসছিল কেন? পৃষ্ঠটান, অর্থাৎ তার যে মলিকিউলস গুলো রয়েছে ওই ব্লেড বা সুইটাকে পারপেন্ডিকুলারি ভাবে কিন্তু সবাই টেনে ধরে আছে, এজন্য কিন্তু সে ফ্লোটিং অবস্থায় রয়েছে বা ভাসমান অবস্থায় রয়েছে। যখনই আমরা গরম করে দেবো তখন কিন্তু টানটা কমে যাবে, তাই ডুবে যাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে কিন্তু পৃষ্ঠটানের মান কমে যাবে। এবং আরেকটাও হতে পারে, যদি আমরা কোনো ডিটারজেন্ট দিয়ে দিই বা তেল দিয়ে দিই বা ধর কোনো ওই সার্ফ জাতীয় কোনো জিনিস দিয়ে দিই, তখনও কিন্তু পৃষ্ঠটানের মান কমে যায়। তোরা আজকে চেক করে দেখবি, একটা বাটির মধ্যে ভর্তি ভর্তি জল নিবি, তাতে একটা ব্লেড রাখবি, দেখবি ভাসছে, দেখবি তার কি ভাসছে, দেখবি কিছুক্ষণ পর দেখবি একটু তোর একটু ডিটারজেন্ট বা সার্ফ দিয়ে দিবি, দেখবি তারপর ডুবে যাবে। অর্থাৎ কেন না, পৃষ্ঠটানটা ডিটারজেন্টটা দেওয়ার জন্য কিন্তু কমে যায়। তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে, এটা এই যদিও এটা পিওয়াইকিউ কোয়েশ্চেন, অনেক মানে জানা একটা প্রশ্ন, যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? পৃষ্ঠটানের জন্য। এবার প্রশ্নটা এভাবে আসতে পারে যে পৃষ্ঠটানটা নির্ভর করে কার উপর? উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা যত বাড়বে পৃষ্ঠটান কমবে। আর কি, যত অপদ্রব্য বা ডিটারজেন্ট বল, তেল বল, সার্ফ বল, এগুলো যত মিশবে তত কিন্তু তার পৃষ্ঠটানটা কিন্তু কমে যাবে। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন নক্ষত্র মণ্ডলকে শিকারী বা হান্টার বলা হয়? কোন নক্ষত্র মণ্ডলকে শিকারী বা হান্টার বলা হয়? অপশন বলছে ক্যাসিওপিয়া, নাকি কালপুরুষ, নাকি সপ্তর্ষি মণ্ডল, নাকি বাসুকি। কালপুরুষ। আচ্ছা, নক্ষত্র মণ্ডল কি না, আমরা রাতের আকাশে যদি ওপরের দিকে তাকাই, দেখবো অসংখ্য নক্ষত্র বা তারা রয়েছে। ওই তারাগুলো এমন অবস্থানে থাকছে, কিছু কিছু তারা এমন অবস্থানে থাকে যে মনে হয় তাদেরকে যদি কাল্পনিক রেখা দ্বারা যোগ করি একটা নির্দিষ্ট কোন একটা শেপ পাই আমরা, ওটাকেই বলা হয়ে থাকে কিন্তু নক্ষত্র মণ্ডল। বুঝতে পারলি? সেরকম নক্ষত্র মণ্ডলের মধ্যে কালপুরুষ, যেটা আনসার হচ্ছে কালপুরুষ, কালপুরুষকে অরিয়ন বলা হয়ে থাকে, ওরিয়ন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা প্রধানত তোর অসংখ্য এগুলোর তারা নিয়ে গঠিত। সব থেকে উজ্জ্বল তারা রয়েছে রাইজেল। কি সব থেকে উজ্জ্বল তারা হচ্ছে রাইজেল। যদি বলা হয় সপ্তর্ষি মণ্ডল, এই সপ্তর্ষি নয়, কালপুরুষের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্রটির নাম কি? রাইজেল। আর এই কালপুরুষ কিন্তু অসংখ্য তারা নিয়ে গঠিত, অনেক তারা রয়েছে। তার মধ্যে উজ্জ্বল তারা রয়েছে 7টা থেকে 8টা, 7 বা 8টা এরকম সবচেয়ে ব্রাইটেস্ট স্টার রয়েছে, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম রাইজেল। এবং ওই কালপুরুষের দেখবি যে বেল্ট আছে, দেখবি 3টে ইয়ে দিয়ে বেল্ট থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কালপুরুষের বেল্ট তৈরি হয় কয়টি নক্ষত্র বা তারা দ্বারা? আনসার হয়ে যাবে 3টি দ্বারা কিন্তু নক্ষত্র দ্বারা তোর বেল্ট বা তোর কোমর বন্ধনীটা তৈরি হলো। আচ্ছা, ক্যাসিওপিয়া কি না, 5টি নক্ষত্র পরস্পরকে যুক্ত করলে একটা ডাব্লু আকৃতির কিন্তু আমরা নক্ষত্র মণ্ডল পাই, যেটাকে ক্যাসিওপিয়া বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্যাসিওপিয়া নামক নক্ষত্র মণ্ডলের আকৃতিটা কেমন? ডাব্লু আকৃতি বিশিষ্ট হলো। আচ্ছা, সপ্তর্ষি মণ্ডল কি না, সপ্তর্ষি মণ্ডল সপ্তযুক্ত ঋষি, অর্থাৎ জ্যোতির্বিদ্যার 7জন গুরুত্বপূর্ণ ঋষির নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। আচ্ছা, সপ্তর্ষি মণ্ডল করা হয়েছে। 7টা ঋষি কি কি না, তোর পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরাস, ক্রাতু, বশিষ্ঠ, মরীচি। এই 7টি, যদিও এই 7টা মনে রাখার প্রয়োজন নেই, শুধু মাথায় রাখলেই হবে যে সপ্তর্ষি মণ্ডল 7টা ঋষির নাম অনুসারে হয়েছে, আর হচ্ছে তোর 7টা স্টার নিয়ে সপ্তর্ষি মণ্ডল গঠিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সিজদা ও পাইবস এই 2টি প্রথা কে প্রণয়ন করে? সিজদা ও পাইবস এই 2টি, যদিও এই দুটো কি পার্সিয়ান স্টাইলের একটা প্রথা,
সেটা কে প্রবর্তন করেছিল? অপশন বলছে গিয়াসউদ্দিন বলবন, নাকি ইলতুৎমিশ, নাকি আলাউদ্দিন খলজি, নাকি মোহাম্মদ বিন তুগলক। কি হবে? গিয়াসউদ্দিন বলবন কিন্তু সিজদা ও পাইবস এই দুটি পার্সিয়ান স্টাইলের মানে প্রথা কিন্তু চালু করেছিল তার রাজ দরবারে। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি? উলুগ খাঁ কিন্তু প্রকৃত নাম। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবন কিন্তু নওরোজ নামে একটি প্রথা চালু করেছিল। আর কি না, গিয়াসউদ্দিন বলবন নিজেকে জিলিল্লাহি বলে দাবি করত। দিলিল্লাহি কথার অর্থ কি? জিলিল্লাহি কথার অর্থ হচ্ছে আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া। এই যে এই কথাটা হচ্ছে জিলিল্লাহি, যেটা গিয়াসউদ্দিন বলবন নিজেকে মনে করত। আচ্ছা, আর কি না, গিয়াসউদ্দিন বলবন এমন একজন লোক ছিল তার রাজসভায় কিন্তু হাসি বন্ধ ছিল, হাসি বা এমনি বেশি কোনো কথাবার্তা কিন্তু তার রাজসভায় হতো না, মানে এতটাই সে একটু রাগী টাইপের লোক ছিল। হলো? আচ্ছা, আর কি ইলতুৎমিশ, ইলতুৎমিশকে না এর প্রকৃত নাম কি না বা পুরো নাম হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। আচ্ছা, সে বদায়ুনের কিন্তু শাসনকর্তা ছিল। আর কি না, দিল্লির সুলতানি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে গিয়াসউদ্দিন বলবন যেমন তোর পাইবস আর সিজদা প্রথা চালু করেছিল, ইলতুৎমিশ কিন্তু একটা প্রথা চালু করেছিল ইকতা প্রথা। আচ্ছা, সিজদা আর পাইবসটা বলা হলো না। সিজদা প্রথা কি না, সম্রাটের সামনে কি মাথা নামাবে অর্থাৎ নতজানু হতে হবে, আর পাইবস কি সম্রাটের পায়ে চুম খেতে হবে বা চুম্বন দান করতে হবে, এটা হচ্ছে পাইবস। আর ইকতা প্রথাটা কি না, ইলতুৎমিশের সময় যে সমস্ত অভিজাতরা ছিল তাদেরকে একটু একটু করে জমি দান করে দিত এবং সেখান থেকে তার রাজস্ব আদায় করতো, কিছুটা রাখতো, বাকিটা কি আবার শাসকের কাছে দিত। এই পদ্ধতিটাই হচ্ছে ইকতা প্রথা, যে ইকতা প্রথাটা কি চালু করেছিল কে? ইলতুৎমিশ। হলো? আচ্ছা, আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি তোর দুটো প্রথা চালু করেছিল, একটা হচ্ছে কি দাগ আর একটা হুলিয়া প্রথা। দাগ কি অশ্ব চিহ্নিতকরণের একটা প্রথা, আর হুলিয়া কি সেনাদের যে দৈহিক বিবরণগুলো সেগুলো লিখে রাখতো, সেটা হচ্ছে হুলিয়া প্রথা। তাহলে দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তককে আলাউদ্দিন খলজি। আচ্ছা, মোহাম্মদ বিন আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি? আলী গুরসাপ্পো। আলী গুরসাপ্পো হচ্ছে কিন্তু তোর আলাউদ্দিন খলজির প্রকৃত নাম। অপশন ডি আছে মোহাম্মদ বিন তুগলক, এর আসল নাম জুনাখা। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনাখা। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক কিন্তু কৃষি ব্যবস্থায় কিন্তু খুব সে নজর দিয়েছিল, ঠিক আছে? এজন্য সে দিওয়ান ই কোহি বা আমিরি কোহি নামক একটি কৃষি দপ্তর সে চালু করেছিল। আর একটা প্রথা চালু করেছিল তকবি কৃষি ঋণ, অর্থাৎ অনাবৃষ্টির সময় কৃষকদেরকে একটা কৃষি ঋণ দেওয়া হতো, যেটা তকবি কৃষি ঋণ নামে পরিচিত। সেটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক শুরু করেছিল। হলো? মোহাম্মদ বিন তুগলক একটা পাগল রাজা বলা হয়ে থাকে। পোলো খেলতে যে না, পোলো এটা হচ্ছে তোর তোর কুতুবউদ্দিন আইবক পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিল। হলো? মোহাম্মদ বিন তুগলক দৌলতাবাদে, হ্যাঁ, তার রাজধানী দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তরিত করেছিল। অনেক রয়েছে, অনেক। আচ্ছা, তাহলে প্রথাগুলো একবার সব বলে দিচ্ছি। সিজদা পাইবস বললে হবে গিয়াসউদ্দিন বলবন, ইকতা প্রথা বললে হবে ইলতুৎমিশ, দাগ ও হুলিয়া প্রথা বললে হবে আলাউদ্দিন খলজি, আর তোর রয়েছে তকবি কৃষি ঋণ বললে কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে সকল নাগরিকদের জন্য কতগুলি অধিকারের নিশ্চয়তা দিয়েছে? সংবিধানের 19 নম্বর আর্টিকেলে যে স্বাধীনতার অধিকার আছে না, কতগুলো স্বাধীনতার অধিকারের কথা বর্ণিত রয়েছে? অপশন বলছে 3 ধরনের অধিকার, নাকি 4 ধরনের অধিকার, নাকি 5 ধরনের অধিকার, নাকি 6 ধরনের অধিকার। কি হবে? 6 ধরনের অধিকারের কিন্তু বলা হয়েছে। প্রথম অধিকার কি না, এগুলো সব 19 নম্বর ধারা দিয়ে আছে। 19 নম্বরের সাব পয়েন্ট হচ্ছে কিন্তু এগুলো 6টা। কি প্রথমে বলা হয়েছে যে বাক স্বাধীনতার অধিকার, অর্থাৎ আমি আমার স্বাধীন মতামত কিন্তু প্রকাশ করতে পারি, কেউ জোর করে কিন্তু আমাকে আটকাতে পারবে না যে তুমি এই মত প্রকাশ করবে না। আমার কিন্তু এটা সংবিধান রাইটস দিয়েছে যে আমি আমার স্বাধীন মত প্রকাশ করার যে একটা অধিকার রয়েছে সেটা সংবিধান আমাকে দিয়েছে। 2 নম্বরে কি বলা হয়েছে না, আমি শান্তিপূর্ণভাবে এবং নিরস্তভাবে আমি সম্মেলন বা আন্দোলন করতে পারি। এই যে কলকাতায় শিক্ষকরা আন্দোলন করছে, বিভিন্ন যে কলকাতায় তো প্রচুর আন্দোলন হয়ে থাকে,
এই যে আন্দোলনগুলো করছে, চাইলে তো সরকার পারলেই উঠিয়ে দিতে পারে, কিন্তু পারবে না সহজে। কেন পারবে না? না, এটা একটা সংবিধান রয়েছে যে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে, কোনো অস্ত্রশস্ত্র নয়, শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে কিন্তু সমবেত হয়ে সম্মেলন বা তোর আন্দোলন করতে পারে। আচ্ছা, 3 কি বলা হয়েছে না সভা সমিতি। আমার এই দলকে, রাম দলকে ভালো লাগছে, আমি রাম দলে থাকতে পারি। আমার শ্যাম দলের ভালো লাগছে, আমি শ্যাম দলে থাকতে পারি। আমার যদু দলের মতাদর্শ ভালো লাগছে, আমি যদু দলে থাকতে পারি। অর্থাৎ আমি যে কোনো সভা সমিতি কিন্তু করতে পারি। কেউ আমাকে জোর করতে পারবে না যে তোমার এটা করা চলবে না, এটা করতেই হবে তোমাকে, এটা করতে পারবে না কেউ। আমার স্বাধীনভাবে আমি যে কোনো সভা সমিতি করতে পারি। তাহলে 3টা হলো। 4 নাম্বার কি না আমি স্বাধীনভাবে ভারতের যে কোনো স্থানে চলাফেরা করতে পারি, আমি সর্বত্র ভারতে চলাফেরা করতে পারি। 4 গেল। 5 নাম্বার কি না আমি ভারতের যে কোনো স্থানে কিন্তু বসবাস করতে পারি। 5 গেল। 6 হচ্ছে কি আমি যে কোনো পেশা বা বৃত্তি কিন্তু গ্রহণ করতে পারি। এই 6 ধরনের কিন্তু স্বাধীনতার কথা বা ব্যক্তি স্বাধীনতার কথা কিন্তু বলা রয়েছে ভারতীয় সংবিধানে 19 নম্বর আর্টিকেল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? অপশন বলছে সার্টোরিয়াস, নাকি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, নাকি স্টেপিডিয়াস, নাকি স্ট্যাপিজিয়াস। আরো একবার অপশনগুলো বলেছি কিন্তু বৃহত্তম, দীর্ঘতম নয়, বৃহত্তম পেশি কি কি? সার্টোরিয়াস, নাকি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, নাকি স্টেপিডিয়াস, নাকি ট্যাপিজিয়াস। ট্যাপিজিয়াম কিন্তু নয় অঙ্কের, ট্যাপিজিয়াস। কি হবে আনসার? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে কিন্তু মানবদেহের সর্ববৃহৎ পেশি বা বৃহত্তম পেশি। কোথায় আছে? এই নিতম্বের পেছনে এখানে রয়েছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটা মানুষের সবচেয়ে বৃহত্তম পেশি। আর যখনই মানবদেহের দীর্ঘতম পেশি বলবে সার্টোরিয়াস, এই যে উরুতে রয়েছে, ঠিক আছে, ফিমার সংলগ্ন এই উরুতে রয়েছে সার্টোরিয়াস, যেটি দীর্ঘতম পেশি। যদি বলা হয় দীর্ঘতম পেশি সার্টোরিয়াস, যদি বলা হয় বৃহত্তম পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আচ্ছা, যদি বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম পেশি কানে রয়েছে স্টেপিডিয়াস, ওই স্টেপিস সবচেয়ে ছোট হাড় স্টেপিস, ওই স্টেপিস সংলগ্ন একটি হাড় পেশি রয়েছে যেটা স্টেপিডিয়াস। তাহলে ক্ষুদ্রতম পেশি বললে স্টেপিডিয়াস, বৃহত্তম পেশি বললে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আর যদি দীর্ঘতম পেশি বলা হয় সার্টোরিয়াস। আচ্ছা, অপশন ডি এ আছে ট্র্যাপিজিয়াস। ট্র্যাপিজিয়াস কোথায় আছে? এই পোর্শনে, ঘাড় কাঁধ এই পোর্শনে কিন্তু যে পেশিটা রয়েছে সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াস পেশি। মানব দেহের 639টি সর্বমোট পেশি আছে। পরীক্ষায় এসে যে PYQ প্রশ্ন তোরা ঘাটলে দেখতে পাবি, বা যে কোনো আপকামিং এক্সামে আসতেও পারে যে মানব দেহের সর্বমোট পেশির সংখ্যা কটি? 639টি কিন্তু সর্বমোট পেশি আছে। পেশিকে 3টি ভাগে ভাগ করা যায়, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশি। ঐচ্ছিক পেশি কি? যে সমস্ত পেশির সঞ্চালনটা বা সঞ্চারণ কি আমাদের ইচ্ছার উপর নির্ভর করে তাকে বলা হবে ঐচ্ছিক পেশি। যেমন বাইসেপস পেশি, ট্রাইসেপস পেশি, এগুলো আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এই যে এই চোয়ালের এখানে যে পেশিটা আছে, আমরা চাইলেই কি এমনি করতে পারছি, পেশিটা সংকোচন করাতে পারছি, প্রসারণ করাতে পারছি, তাহলে এটা কিন্তু ঐচ্ছিক পেশির একটা এক্সাম্পল হয়ে যাবে। অনৈচ্ছিক পেশি কি না আমার ইচ্ছার ওপর নিয়ন্ত্রণাধীন নয়, আমার ইচ্ছার ওপর ডিপেন্ড করবে না। অর্থাৎ আমার গ্রাসনালী বা আমার পাকস্থলী বা আমার যে ক্ষুদ্রান্ত যে সমস্ত পেশিগুলো নিয়ে গঠিত, আমি চাইলেই সেটাকে সংকুচিত বা প্রসারিত করতে পারবো না, অর্থাৎ আমার ইচ্ছার বাইরে, তাই তো? তাই এগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আর এক ধরনের পেশি রয়েছে বিশেষ, যাকে মর্যাদা দিয়েছে হৃদপেশি, যেটা হৃৎপিণ্ডটা যে পেশি দ্বারা গঠিত সেটা হচ্ছে হৃদপেশি। পেশি সংক্রান্ত ক্লিয়ার হয়েছে সব বিষয়টা? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা করা হয়? কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা করা হয়? অপশন বলছে 1835 সাল, নাকি 1853 সাল, নাকি 1842 সাল, নাকি 1824 সাল। কি হবে? 1835। 1835 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল। আচ্ছা, কলকাতাতে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো স্থাপনকাল জেনে নেবো।
যদি বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপন করা হয়েছিল? 1857 সালে কলকাতা ইউনিভার্সিটি কিন্তু সর্বপ্রথম স্থাপন করা হয়েছিল। এই কলকাতা ইউনিভার্সিটি সর্বপ্রথম মানে প্রথম যদি বলা হয় ভাইস চ্যান্সেলর কে ছিল বা উপাচার্য কে ছিল? কি হবে? কোলভিল ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। আর যখনই প্রশ্ন দিয়ে দেবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য, তখন হয়ে যাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় বা গুরুদাস ব্যানার্জি। বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি একই, তাহলে বন্দ্যোপাধ্যায় অপশন না দিয়ে ব্যানার্জিও দিতে পারে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কোলভিল। আর যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য, তখন হয়ে যাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। হলো। আর একটা রয়েছে কি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট কত? 1862 সালে কিন্তু কলকাতা হাইকোর্ট স্থাপন করা হয়েছিল। আচ্ছা, কলকাতার যে কর্পোরেশন, এই কর্পোরেশন 1876 কিন্তু কলকাতা কর্পোরেশন গঠিত হয়েছিল। আচ্ছা, কলকাতা কর্পোরেশনের প্রথম ইলেক্টেড বা নির্বাচিত মেয়র কে ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কিন্তু কলকাতার কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিল। আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিল? অপশন বলছে ইন্দিরা গান্ধী, নাকি রাজীব গান্ধী, নাকি চৌধুরী চরণ সিং, নাকি গুলজারিলাল নন্দ বা নন্দা। আরেকবার অপশনগুলো বলছি, যে ইন্দিরা গান্ধী, নাকি রাজীব গান্ধী, নাকি চৌধুরী চরণ সিং, নাকি গুলজারিলাল নন্দ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।